কিছু সম্পর্ক বাস্তব, কিছু আবার কল্পনা। কিন্তু এই গল্পে সীমারেখাটা কোথায় সেটাই বোঝা যায় না। অলীক মায়া নামেই যেন এক রহস্য, যেখানে ভালোবাসা, হারিয়ে যাওয়া স্মৃতি আর এক অদ্ভুত অলৌকিক অনুভূতি জড়িয়ে আছে। সোমজা দাসের কলমে আজ শুনতে চলেছি এমন এক গল্প, যেখানে বাস্তব আর মায়া সীমা মিলেমিশে গেছে একেকার হয়ে। গল্প হলো শুরু হলো অলীক মায়া। কদিন ধরেই প্যাচ প্যাচে গরম চলছে। এই আষাঢ়েও বৃষ্টির দেখা নেই। তাবৎ জীবকুল সহ আমরা কয়েকটি তিতিবিরক্ত কিশোর রোজ রোজ সেই সূচকে আখের রস, কাঠি আইসক্রিম, কুলফি, মালাইয়ের দেদার সদ্ব্যবহার করছি। পকেট মানিতে টান পড়লে নিত্যদাকে ধরি। এমনিতে খেতে ও খাওয়াতে নিত্যদার খুব একটা আপত্তি দেখা যায় না। তবে কয়েকদিন ধরে কে জানে কেন নিত্যদার মন ভালো নেই। মানকেদের রোয়াকে নিয়মিত আসছে না। আজ প্রতীক থাকতে না পেরে জিজ্ঞাস করেই বসলো, কি ব্যাপার গো নিত্যদা, অমন বাংলার পাঁচের মতো মুখ করে আছো কেন? নিত্যদা আকাশের দিকে চোখ তুলে বেজার মুখে বলল, ওয়েদারটা দেখছিস না? আষাঢ় মাসে এমন আকাশ দেখলে কার না মন খারাপ হয়। বললাম, সত্যি বাবা, বৃষ্টিটা শুরু হলে বাঁচা যায়। বর্ষা মানেই খিচুড়ি, লোডশেডিং আর ভূতের গল্প। আহা আহা, মুখ ভেটকে বলে উঠল মানকে। বাকি দুটো ঠিক আছে, কিন্তু ভূত এমন কি ভালো জিনিস শুনি? ভূতের গল্প মানেই তো ওই কাটা মুন্ডু, রক্ত জল করা হাসি, আগুনের গোলার মতন চোখ, কঙ্কালের নাচ, ধুর ধুর বিচ্ছিরি। গোগল এবার গম্ভীর মুখে বলল, সব ভূত খারাপ হয় না। একবার আন্দামানে একটা ভূত বাবাকে খুব হেল্প করেছিল। হেসে উঠলাম মানকে। বলল, তোর বাবার সঙ্গে ভূতেদের বেশ খাতির টাতির আছে মনে হয়, তাই না? গোগল কটমট করে তাকালো ওর দিকে। বলল, এই জন্য তোদের কিছুই বলতে ইচ্ছে করে না। আমরা কোনো মতে হাসি চেপে অন্যদিকে তাকিয়ে রইলাম। শুধু তনয় বলে উঠল, হাসির কথা নয়, ভূত সত্যি সত্যি হয়। আমার মেশোর বাবা একবার রাতে তাসের আড্ডা থেকে বাড়ি ফেরার পথে শাকচুন্নির পাল্লায় পড়েছিলেন। সেই গল্প কতবার শুনেছি মেশোর মুখে। তনয় আমাদের মধ্যে সবচেয়ে ছোট হওয়ায় ওকে কিছু বলল না কেউ। আমি নিত্যদার দিকে তাকিয়ে বললাম, আহা, ভূত সত্যি হোক না হোক, ভূতের গল্প তো হতেই পারে। নিত্যদা, তুমি ভূত দেখেছ কখনো? না। আমার গল্প শোনার আশায় জল ঢেলে গম্ভীর মুখে মাথা নাড়ল নিত্যদা। মানকে বলে উঠল, আহা, নাই বা দেখলে তাতে গল্প বলতে বাধা কোথায়? বলো না, অনেকদিন তোমার গল্প শুনি না। সন্ধে ঘনিয়ে আসছে। নিত্যদা বলল, ভূত টুত জানি না রে, তবে এক আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল একবার। কিরকম? ভৌতিক অভিজ্ঞতা? না, ভূত টুত নয়, তবে অলৌকিক বলতে পারিস। তাহলে তোমার ওই অলৌকিকটা কি? জানতে চাইল তনয়। নিত্যদা আকাশের দিকে গম্ভীর মুখে তাকিয়ে দুবার নাক কুঁচকে বাতাসে কিসের যেন গন্ধ শুকলো। তারপর বলল, হবে হবে, দাঁড়া, আগে ঘন্টার দোকানে এক কাপ চা বলে আসি। নিত্যদা চায়ের বন্দোবস্ত করে ফিরে এসে গুছিয়ে বসে বলতে শুরু করলো, তখন আমার বয়স 23-24 হবে। চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি। অবসর সময় এদিক ওদিক ঘুরে বেড়াই। তো একদিন মা বলল, জানা ন পিসিমার ওখান থেকে একবার ঘুরে আয় না।
শুনলাম পিসিমার শরীর খারাপ। ছোটবেলায় মায়ের সঙ্গে বেশ কয়েকবার পিসি দিদার শ্বশুর বাড়ি গেছি। মালদার বুলবুল চণ্ডীতে এক বর্ধিষ্ণু কৃষক পরিবারে বিয়ে হয়েছিল মায়ের নপিসির। প্রায় 10-15 বিঘার উপর ধানি জমি, বিশাল আমবাগান, পুকুর, আরো কত কি। কলকাতার ছেলে আমি, গ্রামের বাড়ি আগে কখনো দেখিনি। বাড়ি ভর্তি লোক, গোয়ালে গরু, পুকুরে মাছ, আর খাতির যত্ন যা পেয়েছিলাম সে কথা এতদিন পরে মনে করলেও অবাক লাগে। এর মধ্যে ঘন্টাদার ভাই পল্টু এসে চায়ের গ্লাসগুলো রোয়াকে রেখে জিজ্ঞাসা করলো, আজ কিসের গল্প বলছো গো নিত্যদা? পাল্টু আমাদের স্কুলেই পড়ে ক্লাস 11-এ। সন্ধ্যার পর চায়ের দোকানে দাদাকে সাহায্য করে কয়েক ঘন্টা। নিত্যদার হয়ে আমি উত্তর দিলাম, অলৌকিক গল্প। বস না নিত্যদা, তুমি বলো। নিত্যদা খানিকক্ষণ চোখ বুজে তারপর চোখ খুলে বলতে শুরু করলো আবার। তো যা বলছিলাম, মায়ের কথা শুনে সেই ছোটবেলার কথা মনে পড়ল। সেই একবার পর আর কোনোদিনই যাওয়া হয়নি বুলবুল চণ্ডী গ্রামে, তাই রাজি হয়ে গেলাম। শিয়ালদা থেকে ট্রেন ধরে মালদা পৌঁছতে বেশ রাত হলো। রাত্রিরে বুলবুল চণ্ডীর কোনো বাস যায় না। হয় সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, না হলে হন্টান। তাড়াতাড়ি হাঁটলে ঘন্টা খানেকের একটু বেশি সময় লাগার কথা। ভাবলাম হেঁটেই চলে যাই, 1-1.5 ঘন্টা আর এমন কি, অতটা পথ হাঁটলে। হাঁটলাম। স্টেশনে একটা দোকানে জিজ্ঞাসা করে রাস্তাটা বুঝে নিলাম। মেঠো পথ, মাইলের পর মাইল শুধু ক্ষেত আর আমবাগান, জনশূন্য রাস্তা, নির্ঝুম। সেই দুপুরে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, পেট চুই চুই করছে। পথ চলার পরিশ্রমে গরমে তেষ্টায় মাথা ঘুরছে, চোখের সামনে অন্ধকার নেমে আসছে। নিজেকে সান্ত্বনা দিচ্ছি এই বলে যে আর একটু হাঁটলেই পৌঁছে যাব। তারপর পৌঁছতে পারলে? জিজ্ঞাসা করলো মানকে। নিত্যদা মাথা নাড়ল, বলল, পারলাম। গলির মোড়ে পৌঁছে চোখে পড়লো চেনা তেঁতুল গাছটা। সেই মাটির রাস্তা, নিরিবিলি পাড়া ঘুমিয়ে আছে। বাঁশের গেট পেরিয়ে পা রাখলাম বড় উঠোনে। গলা চড়িয়ে পিসি দিদাকে ডাকলাম, পিসি দিদা, দাদু, মামা, মামি। সকলেই জেগে উঠেছেন ততক্ষণে। আমাকে দেখে তো খুব খুশি। এতটা রাস্তা হেঁটে এসেছি শুনে বড় মামা বললেন, তুই আসবি একবার জানাবি না, স্টেশনে কাউকে পাঠাতাম। পিসিদা মৃদু ধমক দিয়ে বললেন, আহা, ছেলেটা এতটা রাস্তায় এসেছে, আগে বসতে দে ওকে, জল টল দে। মা বলল, তোমার নাকি শরীর খারাপ? জিজ্ঞাসা করলাম আমি। পিসিদিদা হেসে বললেন, বয়স হলে শরীর একটু বেগরবাই করেই। অসুখ বিসুখকে বেশি পাত্তা দিয়েছ কি মাথায় চড়ে বসবে? আমি হাসলাম, বললাম, তোমাকে দেখে কিন্তু মোটেই বুড়ো মনে হচ্ছে না, এই সেই একই রকম সুন্দরী আছো এখনো। পিসি দিদা চোখ পাকিয়ে বললেন, তবে রে, দিদার সঙ্গে মশকরা হচ্ছে? এতদিন পরে সে মধ্য রাতে আমাকে পেয়ে ওরা হাতে চাঁদ পেয়েছে যেন। ওখানে যাওয়ার আগে যেটুকু দ্বিধা ছিল মনে, সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল সকালের আন্তরিক ব্যবহার ভালোবাসায়। মামিমা সেই রাত্রিরে রান্নাঘরে ঢুকলো। ছোট মামি বলল, ইস, আগে জানালে ভালো মন্দ রেঁধে বেড়ে রাখতাম, এখন এত রাতে কি দিই ছেলেটাকে। যাকে, ভাত বসাচ্ছি, তুমি হাত পা ধুয়ে এসো, একটু বিশ্রাম নাও। ছোট মামা কুয়ো থেকে জল তুলে দিল, হাত পা ধুলাম। ঠান্ডা জলের স্পর্শে পথের ক্লান্তিটুকু কেটে গেল অনেকটাই। জিজ্ঞাসা করলাম, তোমাদের এখানে বৃষ্টি শুরু হয়নি এখনো? না, ছোট মামা বলল।
রাতের খাবারে ভাতের সঙ্গে 4খানা পাকা আম, ঘন করে জাল দেওয়া গরুর দুধ আর সন্দেশ পড়ল পাতে। অত রাতে সেই খাবারই মনে হলো যেন অমৃত। খাওয়া শেষ হতেই ঘুমের চোখ বুজে এলো। পিসিরা বললেন, ফন্টের ঘরে তোর বিছানা করে দেওয়া হয়েছে, ঘুমিয়ে পড় গিয়ে। ফন্টে হলো বড় মামার ছেলে, ভারী ছটফটে, সহজে ঘুমোতে দেয় নাকি। পাশে শুয়ে ওর কথা চলতে লাগলো। বলল, যাই বলো, এত রাতে এইভাবে একা একা হেঁটে আসা ঠিক হয়নি তোমার। কি হয়েছে তাতে? এই তো বেশ পৌঁছে গেলাম। রাস্তায় বিপদ আপদ তো হতেই পারতো বলো, তার উপর এই মাঠ ফাটা গরম। জানো না এই গরমে কি হয়? কি হয়? ছাড়ো, তেমন কিছু না বলে পাশ ফিরে শুলো ফন্টে। ততক্ষণে আমার ঘুম গেছে কেটে, ক্লান্তির জায়গা নিয়েছে কৌতূহল। জিজ্ঞাসা করলাম, বল না কি হয়? ফন্টে বলল, ম্যাজিক। কাল সকালে তোমাকে গ্রাম দেখাতে নিয়ে যাব, তখন বলবো। তবে সাবধান, এইসব কথা কাউকে বলো না কিন্তু, নইলে বাবা আমাকে বকবে। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি। ফন্টের ছেলে মানুষের কথা নিয়ে তলিয়ে ভাবার প্রয়োজন বোধ করলাম না। এটুকু বলে চুপ করে গেল নিত্যদা। প্রতীক জিজ্ঞাসা করলো, পরদিন গেলে গ্রাম দেখতে? কি বললো ফন্টে? নিত্যদা চায়ের গ্লাসে চুমুক দিয়ে বলল, গেলাম। সেই চেনা পথ, গলি, আমবাগান, পথের চেনা মুখদেরও সঙ্গেও দেখা হয়ে গেল। সারা দিন ধরে আগুনের রোদ ঝরিয়েছে সূর্যি মামা। ফুটি ফাটা মাটির বুক থেকে ধোঁয়া উঠছে। সন্ধ্যের মুখে পুরনো মন্দিরের চাতালে গিয়ে বসলাম দুজনে। বেগনি রঙা আকাশ, বাতাস বইছে না এতটুকু। ফন্টেকে জিজ্ঞাসা করলাম, কাল কি যেন ম্যাজিকের কথা বলছিলি? ফন্টে বলল, সেরকম কিছু না, ছাড়ো না। আমিও চেপে ধরে বললাম, বলতেই হবে, কি ব্যাপার বল। ফন্টের মুখে ছায়া পড়ল। ফিস ফিস করে বলল, গরমে পোড়া মাটি থেকে ধোঁয়া ওঠে জানো? আমি বললাম, সে তো উঠতেই পারে। ফন্টে ফিস ফিস করে বলল, সেই ধোঁয়ার আঁচে মায়া থাকে। ওর কথার সুর যেন কেমন তর। ছেলেটার মাথার গোলমাল নেই তো? সন্দেহ হলো আমার। জিজ্ঞাসা করলাম, কি থাকে? ফন্টে উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, মায়া, ম্যাজিক। এখন শুধু বৃষ্টির অপেক্ষা। আমি আর কথা বাড়ালাম না। সন্ধ্যের পর বাড়ি ফিরে এলাম আমরা। মামা ফোনটিকে একচোট বকাবকি করলো দেরি করে ফেরার জন্য। পিসি দিদা আজ আমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছে আম দিয়ে। এর আগে আমের পায়েস খাইনি কোনোদিন। সে যে কি স্বাদ, আজও জিভে লেগে আছে রে, বলে জিভটা একটু চেটে নিল নিত্যদা। পাছে গল্পটার খেই হারিয়ে যায়, তাই তাড়াতাড়ি বললাম, তারপর বলো, ভূত কখন আসবে? ধ্যাত তারিকা, নিত্যদা ধমক লাগালো। তখন থেকে ভূত ভূত করে যাচ্ছে। ভূতের গল্প শুনবি তো গুগলের থেকে শোনগে যা। তোদের গল্প বলতে বসাই ঝক মারি। প্রতিম কটমট করে তাকালো আমার দিকে। তোয়াজের গলায় বলল, ওর কথা ছাড়ো তো নিত্যদা, তুমি গল্পটা বলো। নিত্যদা গ্লাসের তলার চাটুকু গলায় ঢেলে বলল, শোন তবে। খাওয়া দাওয়া শেষ হতে রাত হলো। খাওয়ার পর আড্ডা বসলো বারান্দায়। বড় মামি দুর্দান্ত একটা নজরুল গীতি গাইলো। ফন্টে ওদের স্কুলের একটা নাটকের পাঠ করে শোনালো। শেষে আমি আবৃত্তি করলাম রবি ঠাকুরের নগর লক্ষ্মী। সকলে প্রশংসা করলো খুব। রাতে বিছানায় শুয়ে ঘুম আসছিল না। ফন্টের সঙ্গে গল্প করলাম খানিকক্ষণ।
কথা বলতে বলতে কখন চোখ জড়িয়ে আসছিল টের পাইনি। মাঝরাতে ঘুম ভাঙলো বাজ পড়ার কড়কড় শব্দে। কলকাতা শহরের চারদিকে গাড়ি ঘোড়ার আওয়াজ, কলের ঘটাংঘট। বৃষ্টির শব্দ কান পাতলেও শোনা যায় না। গ্রামে তো তেমন নয়, আর অত বছর আগে তো আরো ছিল না। প্রচন্ড শব্দে কেঁপে উঠল আশপাশ। বিছানা ছেড়ে জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। রোদে পোড়া মাটি থেকে উঠছে ঝাঁঝালো গন্ধ, যেন প্রচন্ড তেষ্টা নিয়ে জেগে আছে প্রকৃতি। মনে হলো একটা বিশাল প্রাক ঐতিহাসিক দানব আড়মোড়া ভাঙছে। আশেপাশে বাড়ি ঘর গাছপালা সব যেন জ্যান্ত, গরম নিঃশ্বাস ফেলছে। আমি অনুভব করতে পারছি স্পষ্ট। ফোনটে কখন জেগে উঠে আমার পাশে এসে দাঁড়িয়েছে টের পাইনি। ওর গলা শুনে মুখ ফিরিয়ে তাকালাম। ও বলল, আসবে, বৃষ্টি আসবে আজ। আমি উত্তর দিলাম, তাই তো মনে হচ্ছে রে। যা গরম পড়েছে কদিন ধরে, বৃষ্টি হলে শান্তি। ফোনটে চুপ করে রইল। বৃষ্টির আগে ঝড় এলো। সে যে কি উথাল পাথাল ঝড়, না দেখলে বিশ্বাস করবি না। মনে হচ্ছিল পৃথিবী বুঝি শেষ দিন। পিসে দিদা মামা মামিরা সকলে এক ঘরে এসে বসলাম। দরজা জানলার ফাঁক দিয়ে ঝোড়ো বাতাস ঢুকছে ঘরে। হারিকেনের আলো নিভে যাচ্ছে বারবার। অন্ধকারে আমরা কজন বসে আছি ভূতের মতো। এরই মধ্যে পিসে দিদা বললেন, নিত্য এলি, খুব ভালো হলো। কতদিন পরে দেখলাম তোকে, না এলে আর দেখাই হতো না। আমি বললাম, দেখা হতো না কেন? এবার এতদিন পরে এসেছি, আমারও খুব ভালো লাগছে দিদা। এরপর থেকে সময় পেলেই চলে আসবো। এক পশলা ঝোড়ো হাওয়া ঢুকে এলো ঘরে। আলো নিভে গেল। খুব কাছেই কোথাও আবারও বাজ পড়ল প্রচন্ড শব্দে। তারপরে মুষলধারায় নামলো বৃষ্টি। বড় মামা বলল, যাক, এবার শান্তি, যা তোরা গিয়ে শুয়ে পড়। আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে, বাকি রাতটা একটু ঘুমিয়ে নে। আমি আর ফোনটে ফিরে এলাম নিজেদের ঘরে। বিছানায় শুয়ে ঘুম আসছিল না। বিগত কদিনের দাবদাহে মুছে গিয়ে প্রকৃতি এখন শান্ত। এক সময় বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম আমিও। বেশ বেলা অবধি ঘুমিয়েছিলাম। বাইরের রাস্তায় রিকশার প্যাঁক প্যাঁক শব্দ হয়ে আমার ঘুম ভাঙিয়ে দিল। বুলবুল চণ্ডীতে আসা ইস্তক সাইকেল রিকশা দেখিনি। চোখ কচলে উঠে বসলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কেন, কি হলো? থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম আমি। নিত্যদার মুখে বিষাদের ছায়া। বলল, কি করে বলি কি হলো? তাকিয়ে দেখি সারা ঘরে কোনো আসবাবপত্র নেই, বিছানাটাই নেই। আমি শুয়ে আছি নোংরা মেঝের ওপর। আশেপাশে তাকিয়ে ফন্টেকে খুঁজে পেলাম না। আমার তখন হাত পা কাঁপছে। কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এলাম। যা দেখলাম বললে বিশ্বাস করবি না। কি দেখলে? দেখি পিসি দিদার বাড়িটা যেন রাতারাতি বদলে গেছে। ভাঙা চোরা ভগ্ন স্তূপের মাঝে দাঁড়িয়ে আছি আমি একা। উঠোনে ঝোপঝোপ জঙ্গল। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কোনো রকমে পিসি দিদার ঘরে পৌঁছলাম। এই ঘরটা বাড়ির অন্যান্য অংশের তুলনায় একটু ভালো অবস্থায় আছে। একটা ধুলো মলিন বিছানাও পাতা, সঙ্গে সামান্য কিছু আসবাবপত্র। এদিকে ওদিকে তাকিয়ে দেওয়ালের দিকে চোখ পড়ল। যা দেখলাম তাতে মাথাটা আমার ঘুরে গেল। কি দেখলে নিত্যদা? জিজ্ঞাসা করলো তনয়। দেখি দেওয়ালে ঝোলানো পিসি দিদার ছবিতে কদিনের শুকনো ফুলের মালা। এতটুকু বলে চুপ করে রইল নিত্যদা। প্রতিম বলল,
কি হলো? প্লিজ বুঝিয়ে বলো। কি বোঝাবো? আমি কি ছাই বুঝেছিলাম কিছু? রাস্তায় বেরিয়ে দেখি যে গ্রাম সে রাতে দেখেছিলাম আমি, তা যেন কোন জাদু মন্ত্র বলে গেছে বদলে। বাজার ঘাট দোকান পাট সব, বেশিরভাগ চেনা বাড়ি নেই, নেই গলির মোড়ে তেঁতুল গাছটাও। আচ্ছন্নের মতো ঘুরতে ঘুরতে চেনা মুখ চোখে পড়ল। পিসি দিদাদেরই পড়শি, পরাণ কাকা বলে ডাকতো ফন্টে। কিন্তু যে মানুষটাকে আমি দেখেছিলাম একদিন আগেও, তিনি যেন ইনি নন। এক রাতেই তাঁরও বয়স বেড়ে গেছে বছর 10। আমাকে দেখে চোখ কুঁচকে জিজ্ঞাসা করলেন, তুমি সাধন তপনদের কুটুম না? অনেক ছোটবেলায় আসতে। সাধন আর তপন আমার দুই মামার নাম। মাথা নাড়লাম আমি। বলতে পারলাম না, অনেকদিন নয়, মাত্র একদিন আগেই ওর সঙ্গে দেখা হয়েছে আমার। ভদ্রলোক বললেন, সাধনের মায়ের খবর পেয়ে এসেছো বুঝি? এই তো 5 দিন আগেই চলে গেলেন। বয়স হয়েছিল, ভালো চোখে দেখতেনও না। শেষের দিকে বিছানায় পড়ে গিয়েছিলেন একদম। তা সাধ্য শান্তি তো এ বাড়িতে হচ্ছে না। আমার হাত পা কাঁপছে তখন। নিজেকে সংযত করে জিজ্ঞাসা করলাম, মামা মামিরা কোথায়? ফোনটে? উনি বললেন, ফোনটে তো রেলে চাকরি পেয়েছে, জামশেদপুরে থাকে। তপন বৌমা ওখানে থাকে ছেলের সঙ্গে। আর সাধন, সাধন থাকে জলপাইগুড়িতে। এখানে শরিকি ঝামেলার অনেক জমি জায়গা আমবাগান চলে গেল ওদের, অবস্থাও পড়ে গেল। সাধনও চাকরি নিয়ে এখান থেকে চলে গেছিল 10 বছর আগেই। তোমার দিদাকে অবশ্য অনেকবার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল সকলেই, উনি এ বাড়ি ছেড়ে যাবেন না। তবে ওরা মাঝে মধ্যে আসতো মায়ের কাছে। এই তো অসুখের সময়ও দুই ভাই এসেছিল শেষবার। খারাপ খবরটা পাওয়ার পরেও যাক, এখন আর কোনো পিছুটানই রইল না। এ বাড়িও বিক্রি হয়ে যাবে, খদ্দের দেখছে। মানে? জিজ্ঞাসা করলাম আমি। নিত্যদা অনেকক্ষণ চুপ করে থাকার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ফোনটা ঠিকই বলেছিল রে। যা কিছু আমি ওখানে দেখেছিলাম তার কোনোটাই সত্যি ছিল না। আমার ছোটবেলার সুখ স্মৃতি আমাকে তাই দেখিয়েছিল যা আমি দেখতে চেয়েছিলাম। পুরোটাই মিথ্যে, ম্যাজিক, অলিক মায়া। অথচ আমি ধরতেই পারিনি। একবারও মনে হয়নি আমি বড় হয়ে গেছি। ফোনটা কেমন করে ছোট থেকে যায়? ও তো আমারই বয়সী ছিল। কি আশ্চর্য, বলে উঠল মানকে। আশ্চর্য তো বটেই। আমরা নিজেদের যতই পণ্ডিত ভাবি, যতই মনে করি দুনিয়ার সব বিষয় বুঝে গিয়েছি, আসলে এই প্রকৃতির রহস্যের সামনে আমরা কিছুই না। যাকে আমরা নিজেদের বোধ দিয়ে স্পর্শ করতে পারি না, তাকেই বোগাস বলে উড়িয়ে দিই। অথচ প্রকৃতি কিছুই ভোলে না। বুঝেছিলাম সেদিন। যেমন করে তোরা তোদের মোবাইল ফোনে ফটো ভিডিও তুলে রাখিস, প্রকৃতিও তেমনি করে ঘটে যাওয়া সব স্মৃতি জমিয়ে রাখে। কখনো কোনো বিশেষ পরিস্থিতিতে সেই সব ছবি রিওয়াইন্ড করে চালায় আমাদের সামনে। কি আশ্চর্য না? ওরা কি তাহলে সবাই ভূত ছিল নিত্যদা? জানতে চাইল তনয়। নিত্যদা মাথা নাড়ল, বলল, তা কেমন করে হবে? পিসি দিদা বাদে সকলেই তো তখনও বেঁচে। জীবিত মানুষ কি ভূত হয়? কথাগুলো বলে উঠে দাঁড়ালো নিত্যদা। আকাশের দিকে তাকিয়ে বিড় করে বলল, আজ উঠি রে। আজও সেদিনের মতো ঝড় আসবে মনে হচ্ছে। নিত্যদা চলে গেল। তার দীর্ঘ শরীরটা মেলিয়ে গেল গলির বাঁকে। আমরা বসে রইলাম কজনে। কারো মুখে কোনো কথা জোগালো না আজ।
গোগলও এই প্রথমবার বলে উঠল না, যত সব গুল গল্প। আমার এই গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।